ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কথায় বলে বীজ ফলনের অর্ধেক। আর কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধুরা আমন ধানের বীজ বপন করবেন। তাই আসুন জেনে নিই ভালো বীজের কথা, তাকে চেনার উপায়। জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বীজ সংশ্রিতকরণ বর্ধমানের সহকৃষি অধিকর্তা বিশ্বজিৎ মণ্ডল। নমস্কার বিশ্বজিৎ বাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইব যে সমস্ত কৃষক বন্ধুরা মনস্থ করেছেন বীজ কিনবেন বলে, তাদের প্রথম করণীয় কি? ঠিক, যে সমস্ত কৃষক বন্ধু ঠিক করেছেন এবছর তাদের জমির কিছু অংশ নতুন বীজ আনবেন, তো প্রথমেই তাদেরকে যেটা ঠিক করতে হবে যে কোন জাতের বীজ তারা কিনবেন। আগে প্রথম জাতটা ঠিক করার পর তার পরবর্তীতে তিনি কোন ধরনের বীজ কিনবেন বা কোন গুণমান সম্পন্ন বীজ কিনবেন সেটা ভাবনা চিন্তা করতে পারবেন। আসলে এই যে জাতের যে কথা বলছিলাম, তো এই জাত নির্ভর করবে তিনি কোন জমিতে চাষ করছেন তার অবস্থান অনুযায়ী। অর্থাৎ যদি তিনি উঁচু জমিতে চাষ করেন তাহলে তাকে স্বল্প মেয়াদি ধানের কথা ভাবতে হবে। যেখানে জলের অভাব আছে সেখানেও স্বল্প মেয়াদি ছাড়া আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই, কিন্তু যেখানে নিচু জমি বা জলের চাপ আছে সেখানে জল সহনশীল ধানের কথা বা দীর্ঘমেয়াদী ধানের কথা ভাবতে হবে। আবার দেখা যায় যে একই জমিতে কোনো একটা নির্দিষ্ট জাত চাষ করলে পরে প্রতি বছর এক বিশেষ ধরনের রোগ এবং পোকার সম্মুখীন হয়, তো সেক্ষেত্রে তাকে রোগ সহনশীল জাতের কথাও ভাবতে হবে। আরও একটি বিষয়ের ওপরেও জাতের বিষয়টি নির্ভর করে। কৃষক বন্ধু ধান চাষ করার পরবর্তী সময়ে তিনি কোন ধরনের ফসল চাষ করবেন। তিনি যদি আলু বা সর্ষে জাতীয় ফসলে চাষ করেন যেখানে আগে লাগানোটা খুব জরুরি, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদীর জাতের কথা ভাবা যাবে না। অর্থাৎ তিনি কোন জমিতে চাষ করতে চাইছেন এবং পরবর্তীতে কি চাষ করবেন এবং তার অভিরুচি কেমন, অর্থাৎ তিনি মোটা চালের চাষ করতে চাইছেন নাকি সরু ধানের চাষ করতে চাইছেন, এই সমস্তগুলো মাথায় রেখে প্রথমে জাত নির্বাচন করতে হবে। তারপরেই তাকে কিন্তু বীজ কেনার ভাবনা চিন্তা শুরু করতে হবে। আচ্ছা, তার মানে জমিকে বুঝে নিয়ে তবেই বীজ নির্দিষ্ট করে চিনে নেওয়া বা কোন বীজটা নির্দিষ্ট করে নিতে হবে। আচ্ছা, তারপর তাকে গুণমান সম্পন্ন বীজের কথা ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, তো এক্ষেত্রে বীজ পাল্টানো কতটা জরুরি? ঠিকই, এই প্রশ্নটি কৃষকদের কাছেও মাঝে মধ্যেই আসে যে বীজ তো আর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। কৃষক বন্ধু মাঠে চাষ করছেন, আবার যারা বীজ তৈরি করছেন তারাও মাঠে চাষ করছেন, তো তাহলে বীজ পাল্টালে কি সত্যিই লাভ হবে? এক্ষেত্রে কয়েকটা জিনিসকে মাথার মধ্যে রাখতে হবে। কৃষক বন্ধু যদি হাইব্রিড জাতীয় কোনো ফসল চাষ করেন, সংকর জাতীয় ফসল চাষ করেন, তাহলে তাকে কিন্তু বীজ প্রতি বছরই পাল্টাতে হবে। তিনি যদি উচ্চ ফলনশীল জাতের চাষ করেন তাহলে প্রতি 1 বছর বা 2 বছর পর বীজ পাল্টালে কিন্তু লাভ হয়। তার কারণ কি না, প্রথাগত চাষের সাথে যে বীজ উৎপাদনের জন্য যে চাষ করা হয় সেই চাষের কিছু পার্থক্য থাকে। আর তাছাড়া চাষটা আমাদের হয় খোলা মাঠে প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করে, এবং পাশাপাশি অন্য যে চাষ হয় সেই চাষটা কিন্তু কৃষক বন্ধুর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। ফলে মাঠের মধ্যে বিভিন্ন প্রজাতির মিশে যাবার একটা সম্ভাবনা থাকে। আর এছাড়াও আমরা লক্ষ্য করে দেখেছি যদি কৃষি জলবায়ু অঞ্চল পাল্টানো যায়, অর্থাৎ এক জলবায়ু অঞ্চলের বীজ যদি অন্য জলবায়ু অঞ্চলে চাষ করা হয়, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ফলন বেশি পাওয়া যায়। আরেকটা কথা কীরকম, অনেক সময় এমন কাণ্ড ঘটে যে কৃষক বন্ধু যে সময় ফসলটাকে ঘরে আনবো স্থির করছেন সেই সময় তার আবহাওয়া তার নিয়ন্ত্রণে থাকে না। হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটে গেল বা কৃষক বন্ধুর জমিতে রোগ পোকার আক্রমণ ঘটল। ফলে এই ফসলের বীজ যদি তিনি রাখেন এবং তা থেকে যদি পরবর্তীতে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু তার ফসলের গুণমান হ্রাস হবে। এইসব ক্ষেত্রে বীজ পাল্টালে কৃষক বন্ধু কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ একটা কথা বোঝা যাচ্ছে আপনার কথা প্রসঙ্গে যে ভালো বীজ যদি বপন করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যাবে। ঠিকই, কারণ আমরা একটা কথা প্রায় বলি যে বীজই হচ্ছে ফলনের অর্ধেক। আপনি একটা জিনিসকে যদি ভাবনা চিন্তা করেন যে একটা ফসল চাষ হয়ে গেছে, পরবর্তীতে আপনি তাতে সার দিচ্ছেন, আজকে দিতে পারলেন না আগামী কাল দিতে পারবেন, বা আজকে একটু অল্প করে দিলেন পরবর্তীতে আরেকবার দেওয়ার সম্ভাবনা আছে। রোগ পোকা লেগেছে, একটা ওষুধ হয়তো কাজ করছে না, আরেকটা কীটনাশক পাল্টাবার সুযোগ রয়েছে, কিন্তু কোনো কারণে আপনি যদি খারাপ বীজ একবার বপন করে ফেলেন সেটির কিন্তু আর পরিবর্তন করার কোনো উপায় থাকবে না। অর্থাৎ সেই শস্য সময়টিতে
কৃষক বন্ধুকে কিন্তু ক্ষতির সম্মুখীন হতেই হবে। আচ্ছা, অর্থাৎ কম গুণমান সম্পন্ন বীজ বপন করে পরিচর্যার মাধ্যমে তাকে কিন্তু খুব বেশি গুণমান সম্পন্ন করা যাবে না। তো এই ভালো গুণমান সম্পন্ন বীজের বৈশিষ্ট্য কি? ঠিক, খুব ভালো প্রশ্ন করেছেন। ভালো বীজ, আমরা প্রথম যেটা ভুল করে বসি, কৃষক বন্ধু যেটা করেন, ভালো বীজ মানে তার কাছে অর্থ হচ্ছে একদম চকচকে ঝকঝকে রঙের বীজ, কিন্তু বীজের গুণের ক্ষেত্রে রং খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। একটি গুণমান সম্পন্ন বীজের প্রথম যে বৈশিষ্ট্যটি থাকবে, তার প্রতিটা দানা হবে পুষ্ট, অর্থাৎ নিরেট বা আরও সলিড দানা হবে। আর তাতে কি না, অন্যান্য মাটি, খড়, চিটে, আগড়া এই জাতীয় অপুষ্ট দানার পরিমাণ অত্যন্ত কম থাকবে। রোগগ্রস্ত বীজের পরিমাণ কম থাকবে। বীজটিতে যদি জল দেওয়া হয়, 100টা বীজে কমপক্ষে 80টা, আমরা বলি অন্তত 90টা বীজ তার থেকে কল হবে, এবং বীজটি অবশ্যই কিন্তু ঘুমন্ত কালটা পেরিয়ে থাকবে। ঘুমন্ত কাল থাকলে পরে সেই বীজটাকেও কিন্তু আমরা সেই দানাটিকেও কিন্তু আমরা ভালো বীজ হিসেবে গণ্য করব না। আচ্ছা, তো এই যে ঘুমন্তকাল বলছেন, বীজের ঘুমন্তকাল, এটার মানে কি? ঠিকই, দেখুন, আমরা জানি যে কোনো একটা বীজ যদি সুস্থ বীজ হয়, তাহলে তাকে যদি জল দেওয়া যায়, সে যদি অক্সিজেন বা বাতাস পায়, এবং আবহাওয়ায় যদি উষ্ণতা পায়, তাপমাত্রা পায়, জল, বাতাস এবং তাপমাত্রা পেলেই সুস্থ বীজ অঙ্কুরিত হবে, তার থেকে নতুন গাছের জন্ম হবে। কিন্তু কিছু কিছু সময় বীজের একটা নিজস্ব গুণ আছে, যে গুণের জন্য সুস্থ বীজ জল, বাতাস এবং তাপমাত্রা পেলেও অঙ্কুরিত হবে না। এটা সাধারণত হয় কি, যখন মাঠ থেকে সদ্য ফসল আনা হয়, তখন বীজের মধ্যে ভ্রূণের প্রস্তুতি চলে। এই সময় কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হয় না। এই যে সময়টা সুস্থ বীজ সমস্ত কন্ডিশন পাচ্ছে, তা সত্ত্বেও অঙ্কুরিত হচ্ছে না, এই সময়টাকে আমরা বলি ঘুমন্তকাল। অর্থাৎ খুব তাজা, খুব টাটকা, এই সদ্য হারভেস্ট করা হয়েছে এমন বীজকে কিন্তু মাঠে বপন না করাই উচিত। আচ্ছা, আর এই যে ভালো বীজের কথা বলছেন, এর কি কোনো রকম শ্রেণী ভেদ কি আছে? ঠিক, মূলত 3 ধরনের বা 3 শ্রেণীর বীজের কথা আমরা বলি। যে বিজ্ঞানী এই জাতটিকে আবিষ্কার করেছেন, বা যার তত্ত্বাবধানে এই ধানটির 100% বিশুদ্ধ জার্মপ্লাজম সংরক্ষণ করা হচ্ছে, তিনি যে বীজটিকে আরও পরিবর্ধনের জন্য দেন, তাকে আমরা বলি বিডার সিড। তো এই বিডার সিডটি বাজারে সাদা কাপড়ের ব্যাগে পাওয়া যায়, এবং তার মাথায় গোল্ডেন ইয়েলো বা সোনালি হলুদ রঙের একটি কার্ড থাকে। সেই কার্ডে এই বিজ্ঞানীর নিজে হাতে সই করা থাকে। আপনি এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এর পরিমাণ খুবই কম। এই বীজটিকে চাষ করে অন্য কোনো একজন কৃষি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যখন বীজটাকে বাড়ানো হয়, তার থেকে যে বীজ পাওয়া যায় সেটিকে আমরা বলছি ফাউন্ডেশন বীজ। এটিও সাদা কাপড়ের ব্যাগে পাওয়া যায়, সাধারণত 10 কেজি বা কোনো কোনো ক্ষেত্রে 30 কেজির বস্তায় পাওয়া যায়, এবং এটির মুখে সাদা রঙের একটি কার্ড বা লেবেল থাকে, এবং যে রাজ্যে উৎপাদিত হয় সেই রাজ্য বীজ সংশোধনকরণ এজেন্সির কোনো একজন আধিকারিকের নিজের হাতে তাতে সই করা থাকে। এর পরিমাণও কিন্তু কম, কিন্তু এই যে দুটি বীজের কথা বললাম, বিডার বীজ এবং ফাউন্ডেশন বীজ, এরা কিন্তু উচ্চ গুণসম্পন্ন বীজ। আচ্ছা, এই বীজগুলিকে চাষ করে যে বীজ তৈরি হয়, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তাদের কৃষি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যে বীজটি তৈরি করেন, সেটিকে বলা হয় সার্টিফাইড বীজ বা সংশোধিত বীজ। এটি মূলত চটের বস্তায় বিক্রি হয় 30 কেজির ব্যাগে, এবং এর মুখে আকাশি নীল রঙের একটি কার্ড, রাজ্য বীজ সংশোধনকরণ এজেন্সির একটি আকাশি নীল রঙের কার্ড, এবং যে বীজ কোম্পানি বীজটি তৈরি করছেন, বীজ উৎপাদক, তাদের নিজস্ব একটি কার্ড একসাথে স্টিচ করা থাকে। এছাড়াও বাজারে আরেক ধরনের বীজ বিক্রি হয়, যার নাম টিএল বা ট্রুথফুলি লেভেলড বা বিশ্বাসযোগ্য বীজ, কিন্তু সেই বীজের খুব বেশি আইনগত বৈধতা কিন্তু নেই। কৃষক বন্ধুকে নিজের ভরসায় সেই বীজ কিনতে হবে। আচ্ছা, তো আপনি বলছেন যে কৃষক বন্ধুরা সংশোধিত বীজ বাজার থেকে কিনতে পারবেন। ঠিক, তো এই সময় আমরা জানতে চাইব যে সংশোধিত বীজে যে এই ধরনের নামকরণ কেন হলো? ঠিক কথাই, সার্টিফাইড বীজ বা সংশোধিত বীজ আমরা বলে থাকি। কথাটা কি, দেখুন, যদি আমরা আমাদের ক্ষেত্রে উদাহরণটা দেখি, কোনো একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় পাশ করলে তবে সে একটা সার্টিফিকেট পায়, ঠিক কি না?
তো এই বীজটা, যে বীজের কথা বলছি আমরা, এই বীজও একটা পরীক্ষায় পাশ করে এসছে। তো তাকে কি কি পরীক্ষায় পাশ করতে হয়েছে? তাকে পাশ করতে হয়েছে যে বীজের মধ্যে পুষ্ট দানা আছে, এই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমপক্ষে 80%, বীজের চারিত্রিক শুদ্ধতা আছে, এবং এই বীজ, ভালো বীজের যা যা গুণ থাকা দরকার এর মধ্যে সব কিছু আছে। এই প্রতিটি ধাপে পাশ করার পর সেই বীজ একটা সার্টিফিকেট পায়, তাই এই বীজের নাম হয় সার্টিফাইড বীজ বা সংশ্রিত বীজ। আচ্ছা, এই বীজ বাজার থেকে কৃষক বন্ধুরা কিভাবে পেতে পারেন? কৃষক বন্ধু, বিভিন্ন বাণিজ্যিক বীজ উৎপাদক সংস্থা, সরকারি কৃষি গবেষণা খামার, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, সেখান থেকে এই সংশ্রিত বীজ উৎপাদিত হয়। সংশ্রিত বীজ বাজারে 30 কেজির প্যাকেটে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত 30 কেজির চটের বস্তাতে বিক্রি হয়, এবং এই যে বস্তা, তার মাথাটি বীজ সংশ্রিতকরণ এজেন্সির দেওয়া একটি কার্ড এবং বীজ উৎপাদক সংস্থার দেওয়া একটি কার্ড, দুটিকে একসাথে রেখে সিল করা থাকে। আচ্ছা, এই অবস্থাতে, এবং বস্তার গায়ে একটি লট নাম্বার, তার জার্মিনেশন পার্সেন্টেজ, অঙ্কুরোদ্গম ক্ষমতা কত, কত ওজন, কত দাম ইত্যাদি সব কিছু লেখা থাকবে। আচ্ছা, এই এত কিছু সাবধানতা যেখানে থাকে, তারপরেও একটা প্রশ্ন না করে পারছি না, যে সংশ্রিত বীজের কি নকল হওয়ার কোনো সুযোগ থাকে বা নকল বেরোতে পারে বাজারে? ঠিকই বলেছেন। দেখুন, যতদিন আমরা নিজেরা সজাগ না হতে পারছি ততদিন কিন্তু নকল থেকে আমাদের বাঁচার খুব বেশি বোধ হয় উপায় নেই, তাই না? আপনাকে যদি কেউ একজন নকল একটা নোট দিতে চায়, আপনি কিন্তু সহজে ধরে ফেলতে পারবেন। তার কারণ আপনি জানেন যে আসল নোটটি কেমন এবং কোন কোন জায়গা দিয়ে নোটগুলোকে নকল করা যায়। অর্থাৎ সেখানে কৃষক বন্ধুদের একটু নজরদারি রাখতে হবে। হ্যাঁ, কৃষক বন্ধু যদি জানতে পারেন যে আসল যে বীজ সেটি কেমন এবং কোন কোন জায়গা দিয়ে নকল হওয়ার সম্ভাবনা আছে, তো এই দুটো জিনিস যদি কৃষক বন্ধু সজাগ হতে পারেন, তাহলেই কিন্তু এই নকলের হাত থেকে বাঁচার উপায় আছে। প্রথম কথা যেটা দেখে নিতে হবে, আমি আপনাকে বললাম যে সার্টিফাইড বীজ মূলত 30 কেজির প্যাকেটে বিক্রি হয় এবং চটের বস্তায়। ফলে পশ্চিমবঙ্গ রাজ্যে উৎপাদিত বীজ উপরন্তু প্লাস্টিকের বস্তায় হয়তো 6 কেজি বা 10 কেজির প্যাকেটিংয়ে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু সার্টিফাইড বীজ নয়। আচ্ছা, সার্টিফাইড বীজ হতে গেলে 30 কেজির বস্তাতে এবং চটের বস্তাতে বিক্রি হবে। আচ্ছা, দ্বিতীয় কথা, দেখবেন যে বস্তার নিচের দিকে যে সেলাই, লক্ষ্য করুন সেই সেলাইটি ভিতরের দিকে মুড়ে আছে কিনা। যদি বাইরে থেকে আপনি সেলাই দেখতে পাচ্ছেন, তাহলে লক্ষ্য রাখুন যে বস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা কন্টিনিউয়াস একভাবেই সেলাই করা আছে কিনা, অর্থাৎ মাঝে কিন্তু কোনো সেলাই কাটা বা ফাটা ইত্যাদি থাকবে না। আচ্ছা, দ্বিতীয় কথা, যে কার্ডের কথা বলছিলাম আমি, সেই কার্ডের ওপর দিয়ে যে সেলাইটা যাবে, সেই সেলাইটা বস্তার এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশে গিয়ে শেষ হবে। এমন হবে না যে বস্তার আড়াআড়িভাবে সেলাইটা গিয়ে আরেকটা মুখকে ফাঁকা রেখে সেলাইটা শেষ হয়ে গেল। আরও একটা জিনিসকে মাথায় রাখবেন, যেটা প্রথমেই দেখবেন যে কার্ডের ওপর দিয়ে যে সেলাই গেছে, সেই সেলাইয়ের ফুটোর দাগ একটাই থাকবে, অর্থাৎ এমন কোনো সেলাইয়ের দাগ কার্ডের ওপরে থাকবে না যেটাতে কোনো সুতো পরানো নেই। আচ্ছা, যদি বস্তার ওপর এমন কোনো কার্ড আপনি দেখছেন যেখানটিতে একটা সেলাইয়ের দাগ পরিষ্কার আছে, ওটাতে সুতো পরানো নেই, পাশে আরেকটিতে সুতো পরানো অবস্থায় কার্ডটিকে সেলাই করা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই তার অর্থ এমন হয় যে ওই সিলটিকে একবার খোলা হয়েছিল, ওই ধান বিক্রি করা হয়েছে, সেখানে কিছু নকল, আবার নকল ধান ঢুকিয়ে সেটা আবার সেলাই করা হয়েছে। এবার আর দাগে দাগে সেলাই না হওয়ার জন্য একটা অতিরিক্ত সেলাইয়ের দাগ থেকে গেছে। আচ্ছা, সেই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করার পরেও দেখা যাচ্ছে কোনোভাবে কৃষক বন্ধু হয়তো ঠকলেন, সেক্ষেত্রে তারা কোথায় যাবেন, যদি সংক্ষেপে আমাদের একটু বলেন। ঠিক, প্রথমেই যে কথাটা কৃষক বন্ধুকে মাথার মধ্যে রাখতে হবে, তিনি যখন সংশ্রিত বীজ কিনছেন, তিনি একটি সিল করা বস্তা কিনছেন এবং ভিতরে বীজটা না দেখেই তিনি বাড়ি নিয়ে আসছেন, অর্থাৎ শংসাপত্রের উপর ভরসা করে তিনি বীজ কিনে নিয়ে আসছেন। ফলে এক্ষেত্রে ঠকার সম্ভাবনা খুবই কম। তিনি যেটি করবেন, যে বিশ্বস্ত জায়গা থেকে তিনি কিনছেন তাকে অনুরোধ করবেন যে এই যে ট্যাগের ওপর যে লট নাম্বার আছে, সেই লট নাম্বার লিখে তাকে একটি ক্যাশ মেমো ইস্যু করবার। আচ্ছা, যে কোনো সংক্রান্ত ক্ষতিপূরণ অভাব অভিযোগ করতে গেলেই
এই লট নাম্বার লেখা এবং এই ক্যাশ মেমোটি কিন্তু প্রথমেই প্রয়োজন। আচ্ছা, তিনি যদি সত্যি সত্যি মনে হন যে প্রতারিত হচ্ছেন, তাহলে এই ক্যাশ মেমো যার মধ্যে কিনা সেই বীজের লট নাম্বার লেখা আছে সহ তিনি তার ব্লকের স্থানীয় যিনি সহ কৃষি অধিকর্তার অফিস আছে, সহ কৃষি অধিকর্তা আছেন, তার কাছে একটি দরখাস্ত করবেন যে তিনি সার্টিফাইড বীজ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই দরখাস্ত যথাযথ জায়গায় চলে যাবে। কৃষক বন্ধু যদি মনে করেন, তাহলে বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলার কৃষকেরা সরাসরি বর্ধমানে যেটি বীজ সংশোধনকরণ অফিস রয়েছে কোর্ট কম্পাউন্ডের পাশে, সেখানেও এসে তারা তাদের অভাব এবং অভিযোগ জানাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে ভালো বীজ চেনার উপায়, এবং আশা করব আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা আপনারা যারা কৃষক বন্ধুরা মনস্থ করেছেন যে আগামী দিনে বীজ কিনবেন, বীজ বপন করবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের আজকের এই আলোচনা উপকারে লাগবে। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আজ আমাদের আলোচ্য বিষয় বর্ষাকালে গবাদি প্রাণী ও পাখিদের বিশেষ পরিচর্যা। আজ আমার সঙ্গে রয়েছেন ডাক্তার সমীর কুমার দাস, সহ অধিকর্তা প্রাণীরোগ অনুসন্ধান এবং বীক্ষণ, বোলপুর। প্রথমে চলে যাচ্ছি তার কাছে। প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখছি যে গবাদি প্রাণীদের বিশেষ পরিচর্যা বলতে আমরা কি বুঝি? দেখুন, পরিচর্যা বা ম্যানেজমেন্ট একটা ছোট্ট শব্দ, কিন্তু ব্যবহারিক অর্থে একটা ব্যাপকতর অর্থে ব্যবহার করা হয়। এই অর্থে যে প্রাণীর বাসস্থান, প্রাণীর খাদ্যাভ্যাস, প্রাণীর রোগ সৃষ্টি, সমস্ত বিষয় দেখাশোনা করাটাই হচ্ছে পরিচর্যা বা ম্যানেজমেন্ট। আচ্ছা, এই যে ঋতু পরিবর্তনের ফলে গবাদি প্রাণীদের উপর এবং পাখিদের উপর কী ধরনের প্রভাব পড়ে? দেখুন, আমরা তো 6টা ঋতু বলি, তবে মেনলি হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শীত। এই 3টে ঋতুকে আমরা প্রাধান্য হিসাবে দেখি থাকি। বিশেষ করে এই বর্ষাকালে তাপমাত্রা, আর্দ্রতা এবং এই যে অন্য বৃষ্টিপাত, এই 3টে জিনিসের পরিবর্তন হয়। আর এই 3টে জিনিসের পরিবর্তনের ফলে যে প্রাণীদের প্রতিপালন, স্বাস্থ্য রক্ষার ধরন ধারণ, এগুলোও পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনের ফলে যে প্রাণীদের যে স্বাভাবিক শারীরিক ক্রিয়া, খাদ্যাভ্যাস এবং রোগ সৃষ্টিকারী জীবাণু, এদেরও উপস্থিতির পরিবর্তন দেখা দেয়। যার ফলে আমরা যদি প্রাণীদের সুষ্ঠুভাবে পরিচর্যা না করি, তাহলে তারা রোগের কবলে পড়তে পারে এবং তাদের থেকে যে সর্বাধিক উৎপাদনটা আমরা পেতে পারি না বা তাদের উৎপাদনটা ব্যাহত হয়। আচ্ছা, এই বর্ষাকালে গবাদি প্রাণী এবং পাখিদের বাসস্থান এবং খাবারের কি কি বিশেষ পরিচর্যা নেওয়া দরকার? দেখুন, বাসস্থানের পরিচর্যাটা খুব ভালোভাবে নিতে হবে এই কারণে যে প্রাণীরা যাতে স্বাচ্ছন্দ্যে আরামে থাকতে পারে, তার জন্য তাদের নির্দিষ্ট জায়গাটা দিতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, গরু মহিষের ক্ষেত্রে 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া, ছাগল ভেড়ার ক্ষেত্রে 5 ফুট লম্বা, 3 ফুট চওড়া, হাঁস মুরগিদের ক্ষেত্রে 2 ফুট লম্বা, 2 ফুট চওড়া। এই যদি জায়গাটা আমরা রেখে দিই, তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভিতরে যেন আর্দ্রতাটা, বিশেষ করে বর্ষাকালে যেটা বেশি দেখা যায়, সেই আর্দ্রতাটা যেন বেশি না থাকে। তার ফলে কি করতে হবে, যে ভিতরে যাতে হাওয়া চলাচলটা ঠিকমতো করতে পারে তার ব্যবস্থাটা করতে হবে, যার ফলে ক্রস ভেন্টিলেশনের এই ব্যবস্থাটা করতে হবে। আর নিচে যাতে শ্বাস যেতে না থাকে,
বা যেখানে গরু ছাগল ভেড়া এরা থাকবে তার পিছনে দিয়ে একটা নালা করে দিতে হবে যাতে নোংরা জল চলে যায়, এবং এই বাসস্থানটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আরামে স্বস্তিতে এই প্রাণীরা থাকতে পারে। আচ্ছা, এই যে বর্ষাকালে গবাদি প্রাণী এবং পাখিদের যে নানান ধরনের স্বাভাবিক রোগ হয় এবং সংক্রামক কিছু রোগও হয়, তো এই সমস্ত রোগগুলির প্রতিকার কিভাবে হতে পারে? আচ্ছা, এগুলি স্বাভাবিক রোগ এই বর্ষাকালে যেগুলো হয় সেগুলো হচ্ছে, প্রথমে বলি পাতলা পায়খানা। এই পাতলা পায়খানা কি কারণে হয়? যে বর্ষাকালে সাধারণত নিচু জায়গায় ঘাস ডুবে থাকে, গরু ছাগল ভেড়া এরা সেই যদি জলে ডোবা ঘাস খায় বা যদি দুর্গন্ধযুক্ত পচা খড় খায় তাহলে তাদের বদ হজমের মাধ্যমে পাতলা পায়খানা হতে পারে, 1 নম্বর। আর হতে পারে কি, এই বর্ষাকালে জলে ডোবা ঘাসে কৃমি লার্ভা বেশি পরিমাণ থাকে, এই কৃমি লার্ভাটা ঘাসের সঙ্গে শরীরে প্রবেশ করে কৃমিঘটিত রোগের সৃষ্টি করে, যার ফলে পাতলা পায়খানাটাও হয়। মোটামুটি এইটা হয়। আরেকটা হয় শ্বাসকষ্টজনিত রোগ। যদি ঘরের মধ্যে বা বৃষ্টিতে প্রচণ্ড ভেজে বা ঘরের মধ্যে আর্দ্রতাটা বেশি থাকে বা মেঝে যদি স্যাঁতসেঁতে থাকে তাহলে এই শ্বাসকষ্টজনিত রোগটা হয়, বিশেষ করে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলা হয়ে থাকে। এগুলো হচ্ছে স্বাভাবিক রোগ, এগুলো নির্দিষ্ট চিকিৎসা করলে সেরে যায়। কিছু কিছু সংক্রামক রোগ আছে যেগুলো গরু ছাগল ভেড়া বা পাখিদের ক্ষেত্র হয়। যেমন বলছি, গরু মহিষের ক্ষেত্রে আমরা বলি তরকা বা অ্যানথ্রাক্স, গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টিসিমিয়া, বজবজে বা বিকিউ বা ব্ল্যাক কোয়াটার, এগুলো গেল গরু এবং মহিষের ক্ষেত্রে। ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে দেখা যায় যে পিপিআর বলে ভাইরাস ঘটিত এক রোগ, ছাগ বসন্ত, যেটা ছাগল এবং ভেড়ার মধ্যে দেখা যায়। আর মুরগির মধ্যে কতগুলো দেখা যায় যেগুলো ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস, এই ধরনের কতগুলো সংক্রামক রোগ দেখা দেয়। তা যেগুলো স্বাভাবিক রোগ সেগুলো তো নির্দিষ্ট পরিচর্যা করলে বা চিকিৎসা করলে রোগটা সেরে যায়, কিন্তু সংক্রামক রোগের ক্ষেত্রে আমরা আগে থেকে এই রোগটা যাতে না হয় তার জন্য আমাদের প্রতিষেধক টিকা দিতে হয়। এই প্রতিষেধক টিকাটা এই বর্ষাকালের আগে প্রত্যেকটা প্রাণীকে দিয়ে রাখতে হয়। আর কৃমিঘটিত রোগে যেটা বললাম, বর্ষার আগে এই বিশেষ করে ফেসিওল এবং অ্যাম্ফিস্টোম, এই 2 জাতীয় কৃমি বিশেষ করে বর্ষাকালে খুব হয় এবং পাতলা পায়খানা বা তাদের উৎপাদনও ব্যাহত হয়। এই রোগের জন্য অক্সিক্লোজেনাইড, রাফোক্সিনাইড 5 থেকে 10 mg প্রতি কেজি বডি ওয়েটে এই হিসাবে দিলে তাদের এই কৃমি রোগ হতে রক্ষা পাওয়া যায়। আচ্ছা, সঠিকভাবে যদি পরিচর্যা না করি বা না করা যায় তাহলে প্রাণী সম্পদ উন্নয়নের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, আমাদের এই পশ্চিমবাংলা হচ্ছে কৃষি নির্ভর রাজ্য। কৃষির সঙ্গে এই পশুপালনটা একটা চিরাচরিত প্রথা এবং দীর্ঘদিন ধরেই হয়ে চলে আসছে। আমরা যদি এই প্রাণী পালনটা যদি ঠিকভাবে না করি, আমরা প্রাণী পালনটা কেন করি? যে আমরা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি প্রতিপালনটা করি এই জন্য যে তাদের থেকে আমরা মাংস, ডিম, দুধ ইত্যাদি পাবো, এবং এই জিনিসগুলো কিছু পরিমাণ আমরা খেয়ে আমরা প্রোটিন জাতীয় প্রাণীজাত যে আমিষ পদার্থ তার অভাবটা আমরা পূরণ করতে পারি। আর কিছুটা আমরা ব্যবসায়িক স্বার্থে বা অতিরিক্ত একটা আয়ের পথ খোলা থাকে এই সমস্ত ব্যাপারে। আমরা যদি সঠিকভাবে প্রাণী পরিচর্যা না করি তাহলে আমরা সর্বাধিক বা সঠিক উৎপাদনটা পাবো না, যার ফলে আমরা লোকসান হবে এবং প্রাণীদেরও শারীরিক ক্ষতি হবে। এই কৃষি নির্ভর দেশে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে কৃষির সঙ্গে সঙ্গে পশুপালনটা বা প্রাণী সম্পদ পালনটা একটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ এই প্রাণী সম্পদ পালনের মাধ্যমে আমরা কি করে একটা অতিরিক্ত আয়ের সন্ধান পেতে পারি। আমরা শুধু প্রাণী পালন করেই জীবিকা অর্জন করতে পারি। তারপরে আমরা এই যে প্রাণী পালন করে যে গোবর সার পাই তাতে আমরা কৃষির কাজে ব্যবহার করতে পারি। আমরা স্বনিযুক্তি কর্মসংস্থানের একটা উপায় বার করতে পারি এবং এই কৃষিজ উৎপাদন করে আমরা জাতীয় আয়ও বাড়াতে পারি। এবং সর্বশেষে এই প্রাণী সম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা উৎপাদন বাড়িয়ে আমরা একটা অতিরিক্ত আয়ের উৎস খুলে
আমরা যে গ্রামীণ আর্থসামাজিক বৈষম্য আছে সেটা আমরা দূরীকরণ করতে পারি। বর্ষাকালে গরু মহিষের গলা ফোলা রোগ বা ছাগলের ক্ষেত্রে যেমন দেখা যায় যে পিপিআর রোগ, তো এই সমস্ত রোগের প্রতিকার কিভাবে করা যেতে পারে? এই অঞ্চলে বর্ষাকালে গরু এবং ছাগলের দুটো সংক্রামক রোগ হয় এবং চাষি ভাইদের খুবই ক্ষতি হয়। এই গলা ফোলা রোগ বা ইংরেজিতে আমরা যেটা বলি হেমোরেজিক সেপ্টিসিমিয়া, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সাধারণত যে অঞ্চলে কিছু সময় জলে ডুবে থাকে বা আমাদের এই জলসেচের ব্যবস্থাটা খুবই উন্নত, এই অঞ্চলে এই ব্যাকটেরিয়াটা সাধারণত দেখতে পাওয়া যায়। গরু খাবারের সঙ্গে এই ব্যাকটেরিয়াটা স্বাভাবিকভাবে খাদ্যের সঙ্গে শরীরে প্রবেশ করে এবং শরীরে প্রবেশ করার পরে এগুলো স্বাভাবিক অবস্থায় থাকে, অর্থাৎ এ দ্রুত বংশবৃদ্ধি করে না। কিন্তু কোনো কারণে যদি কোনো শরীরে অত্যাধিক পরিশ্রম হয় বা স্বাভাবিক কথায় আমরা যেটা বলি স্ট্রেস, এই স্ট্রেসটা যদি হয়, বিশেষ করে বর্ষাকালে বলদ গরুদের যেগুলো চাষবাস করতে অতিরিক্ত শ্রমটা ব্যবহার করা হয় বা অতিরিক্ত পরিশ্রম করা হয়, এই সময় এই ব্যাকটেরিয়াটা এই শ্বাসনালীর উপরিভাগে বা কখনো কখনো আমাদের অন্ত্রে অতিরিক্ত হারে বংশবৃদ্ধি করতে লাগে। এই বংশবৃদ্ধি করার ফলে যে ব্যাকটেরিয়া শুরু হয়, যার ফলে আমাদের শ্বাসনালীর ইনফেকশনটা হয়। এই ইনফেকশনের ফলে কি হয়, গলা প্রচণ্ড ফুলে যাবে, শ্বাসকষ্ট অসুবিধা হবে, প্রচণ্ড তাপমাত্রা হবে শরীরে এবং মোটামুটি 24 ঘন্টার মধ্যেই মারা যাবে। যেহেতু এটি সংক্রামক রোগ, সেহেতু এই রোগটার উপযুক্ত চিকিৎসা করে খুব একটা লাভ হয় না। সেই কারণে কি হয়, বর্ষার আগে এই রোগের টিকাটা করে দিতে হয়। এই টিকাটা করলে ভবিষ্যতে বর্ষার পরে এই রোগটার সময়ে এই রোগের কবল থেকে প্রাণীরা রক্ষা পাবে। এটা হলো আমাদের গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টিসিমিয়া রোগের ক্ষেত্রে। আরেকটা রোগ হচ্ছে ছাগলের ক্ষেত্রে খুবই সংক্রামক রোগ, সেটা বলে পিপিআর মানে পেটিস পেস্টিস রুমিনেন্স। এটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং খুবই সংক্রামক রোগ। এই রোগে কি হয় যে 4টে সিমটম আমরা দেখতে পাওয়া যায়। একটা ইংরেজিতে আমরা যেটা বলি যে ফিভার বা জ্বর হয়, স্টোমাটিক নেক্রোটাইটিস বা মুখে ঘা হবে, নিউমোনিয়া বা হচ্ছে শ্বাসকষ্ট হবে, আর হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে প্রচণ্ড হারে পাতলা পায়খানা হবে। এই রোগটা হচ্ছে খুবই সংক্রামক রোগ এবং শুধু এটা বর্ষাকালে নয়, বছরের সারা সময় এই রোগটা দেখা দেয় এবং এই রোগের ফলে প্রচণ্ড হারে মানে বর্তমানে দেখা গিয়েছে এই অঞ্চলে প্রচুর ছাগল মারা গিয়েছে। ছাগল নয়, ছাগলের সঙ্গে ভেড়াও। কাজে এই সংক্রামক রোগটা দূর করতে গেলে আমাদের টিকাকরণ করতে হবে। যখন ছাগল বা ভেড়া 3 মাস বয়স হবে, এই 3 মাস বয়সের পরে এই টিকাকরণটা করতে হবে এবং প্রতি বছর একবার করে এই টিকাকরণটা করতে হবে। এই টিকাকরণটা করার ফলে ছাগলরা এই সংক্রামক রোগ হতে মুক্তি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং প্রাণী সম্পদ বিষয়ে অনেক আলোচনার জন্য। আজ আমরা বর্ষাকালে গবাদি প্রাণী এবং পাখিদের কিভাবে বিশেষ পরিচর্যা করতে হয় সে নিয়ে আলোচনা করলাম। আমার সঙ্গে ছিলেন ডাক্তার সমীর কুমার দাস। আর আজ যারা এই অনুষ্ঠানটি দেখছেন, বিশেষ করে প্রাণীপালক বন্ধুরা, তারা নিশ্চয়ই আজকের এই আলোচনা থেকে অনেকটাই উপকৃত হবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।